হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো আজকে আমরা এইচএসসি সাব-বি ব্যাচে যারা আছো তাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ন্যারেশন এ টু জেড পড়ার চেষ্টা করব, তো ডিটেলস পড়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আমরা তো সবাই জানি যে ন্যারেশন কয় প্রকার। ন্যারেশন আসলে দুই প্রকার। তো একটু লিখে ফেলি, আমার সাথে তোমরাও লিখে ফেলবে এবং ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে, শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবে। এমন না যে 2-1 মিনিট দেখলাম এরপরে চলে গেলাম, এরকম করা যাবে না। খাতা কলম নিয়ে বসতে হবে এবং আমি যেগুলো বোর্ডে লিখবো সেগুলো অবশ্যই তোমাকে খাতায় তুলে নিতে হবে। আশা করি বুঝতে পারছো। এই কাজগুলো করলে তোমার অবশ্যই তুমি আগের থেকে ভালো কিছু করবে। ওকে, তো স্যার এখন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। তো ন্যারেশন আসলে কয় প্রকার? তো আমরা জানি যে দুই প্রকার। তো আমার সাথে লিখতে হবে ন্যারেশন কত প্রকার তোমার? দুই প্রকার। তো আমরা জানি যে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আশা করি লেখা দেখা যাচ্ছে, ডিরেক্ট ন্যারেশন। ওকে, আর একটা তোমার কি ন্যারেশন? ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন। তো এটা না লিখলেও হয়তো। ডিরেক্ট মানে কি প্রত্যক্ষ উক্তি হবে, মানে যেটাকে আমরা সহজ ভাষায় বললে সরাসরি উক্তি হবে, প্রত্যক্ষ উক্তি হবে। ওকে, ইনডিরেক্ট মানে পরোক্ষ উক্তি হবে। ইনডিরেক্ট মানে কি হবে তোমার? পরোক্ষ উক্তি হবে। প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে বক্তার বক্তব্য সরাসরি বা ওইটাই হবে, ওটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট মানে পরোক্ষ হবে। ইনডিরেক্ট মানে কি হবে তোমার? পরোক্ষ হবে। হ্যাঁ, ওকে। তো আমরা জানি যে ন্যারেশন পরিবর্তন করার জন্য 5টি স্টেপ ফলো করতে হবে তোমাকে। ন্যারেশন পরিবর্তনের জন্য 5টি স্টেপ ফলো করতে হবে। তো সবাই আমার সাথে একটু যদি বলো তাহলে ভালো হবে। তো প্রথমে তোমাকে যেটা পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে, আমি তো রিপোর্টিং ভার্ব চিনিই না। আচ্ছা, আমি চিনাইয়ে দেবো, তুমি আমার সাথে জাস্ট আমাকে বিশ্বাস করে তুমি বলো। প্রথমে তোমাকে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে। 2 নাম্বার, ডাবল ইনভার্টেড কোমা বা লিঙ্কার বসাতে হবে। কি বসাতে হবে তোমাকে? লিঙ্কার বসাইতে হবে। 3 নাম্বার যে কাজটা করতে হবে, তোমাকে পার্সনের পরিবর্তন করতে হবে। থার্ড যে কাজটা করতে হবে, কি কাজ করতে হবে? পার্সনের পরিবর্তন। অ্যান্ড ফোর্থ যেটা করতে হবে, তোমাকে টেন্সের পরিবর্তন। অ্যান্ড লাস্ট ওয়ান, কিছু তোমার ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড আছে বা নৈকট্যবাচক শব্দ আছে, ওইগুলোর পরিবর্তন করতে হবে। অর্থাৎ টাইম রিলেটেড যে কনভার্টার আছে, টাইম বা প্লেস রিলেটেড যে কনভার্টারগুলো আছে ওগুলোর পরিবর্তন করতে হবে। তাহলে আমি রিপিট করি যে কয়টা বিষয়ের পরিবর্তন করতে হবে? 5টি বিষয়ের পরিবর্তন করতে হবে। ফার্স্ট, তোমাকে যেটা করতে হবে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সেকেন্ড, ডাবল ইনভার্টেড কোমা বা লিঙ্কার বসাইতে হবে। থার্ড, পার্সনের পরিবর্তন। ফোর্থ, টেন্সের পরিবর্তন। আর তোমার প্রশ্ন হতে পারে টেন্স তো আমি পারি না, বাট আমি টেন্সটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করব। আশা করি তুমি বুঝতে পারবে, যখন করব তখন তুমি বুঝতে পারবে। আর লাস্ট ওয়ান, তোমাকে টাইম রিলেটেড যে নৈকট্যবাচক শব্দগুলো আছে, কনভার্টারগুলো শিখতে হবে। যেমন দিস থাকলে দ্যাট হবে, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে বা নেক্সট ডে দিতে পারো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ওগুলো আমরা শিখবো। তো প্রথমে আমরা যেহেতু এটা শুরু থেকে শিখছি, এজন্য আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এটা চিনে নেব। এরপরে আমরা সেই বিষয়গুলো ডিটেলসে পড়ার চেষ্টা করবো। ওকে, যেমন তোমাকে বলা হলো হি সেড টু মি, সে আমাকে বলল যে আই এম গোয়িং টু কলেজ নাও। এই যে ডাবল ইনভার্টেড কমা শুরু হলো, এখানে বলা হলো আই এম গোয়িং টু কলেজ নাও, মানে আমি এখন কলেজে যাচ্ছি। তো এরপর একটা ফুল স্টপ দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করা হলো। তো মনে রাখবে যে ডাবল ইনভার্টেড কমা, এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে এটাকে আর এস বলা হয়। কি বলা হয় তোমার? আর এস বলা হয়। সবাই আমার সাথে একটু বলো যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যেইটা থাকবে এটাকে কি বলা হবে তোমার? আর এস বলা হবে। আশা করি লেখা বুঝতে পারছো। তো আর এস আসলে কি? রিপোর্টেড স্পিচ। আর এস বলতে আসলে কি? রিপোর্টেড স্পিচ। তো আমরা একটু লিখে দিই যে রিপোর্টেড স্পেস। এসতে তোমার কি হবে? স্পেস। ওকে। আর এই যে হিটা আসলে সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরে এই যে অংশটা ছিল এটাকে আর ভি বলা হবে। তো ডাবল ইনভার্টেড কমার বাইরে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে ওটাকে আরভি বলা হবে। আরভি দ্বারা হয়তো তোমরা বুঝে ফেলছো যে আরভি মানে কি বলা হবে। এটাকে রিপোর্টিং ভার্ব বলা হবে। কি বলা হবে তোমাকে? আরভির মধ্যে রিপোর্টিং ভার্ব বলা হবে। তো আশা করি এই বিষয়টা তোমাদের আর ঝামেলা হবে না। যেমন আরেকটা বাক্য আমি দিই যে রনি সেড টু মি, রনি সেড
to me, I was ill. I was ill. তো আমি অসুস্থ ছিলাম। তো এই যে বিষয়টা ছিল, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে রনির পরে যে সেইটু ছিল এটাকে আরভি বলা হবে, আশা করি তুমি বুঝছো। আর ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে পার্টটুকু ছিল ওটাকে আর এস বলা হবে। এই বিষয় নিয়ে আর কখনো ঝামেলা হবে না, এটুকু আমি বিশ্বাস রাখতে পারি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটি করব, লেখা কি বোঝা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, আশা করি বুঝতে পারবে তুমি। ওকে, এখন আমরা যে জিনিসটা জানবো যে ন্যারেশন পরিবর্তনের 5টি স্টেপ। ন্যারেশন পরিবর্তনের কয়টি স্টেপ তোমার? 5টি স্টেপ। নিচে কি লেখা দেখা যাবে? ন্যারেশন পরিবর্তনের 5টি স্টেপ। তো আমরা এখানেই লিখে ফেলি যে ন্যারেশন পরিবর্তনের 5টি স্টেপ। ন্যারেশন এটা পরিবর্তনের 5টি স্টেপ। তো 5টি ধাপে ফলো করতে হবে। প্রথম যে কাজ, এই কাজগুলো অবশ্যই লিখে দিতে হবে। বাক্যের রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অর্থাৎ আমরা লিখতে পারি আরভি এর পরিবর্তন। কিসের পরিবর্তন? আরভি এর পরিবর্তন। 2 নম্বর তোমার লিঙ্কার পরিবর্তন বা ডাবল ইনভার্টেড যে কমা থাকবে ওইটার পরিবর্তন। আসলে এই জিনিসটা একই জিনিস, যে ডাবল ইনভার্টেড কমা বা লিঙ্কার বসাতে হবে, লিঙ্কার বসাতে হবে। অ্যান্ড থার্ড ওয়ান তোমাকে পার্সনের পরিবর্তন। কিসের পরিবর্তন করতে হবে? পার্সনের পরিবর্তন। অ্যান্ড ফোর্থ যেটা করতে হবে টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। অ্যান্ড লাস্ট ওয়ান তোমাকে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড বা টাইম রিলেটেড যে কনভার্টারগুলো আছে ওইগুলোর পরিবর্তন করতে হবে। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড এর পরিবর্তন। তো এই যে 5টা কাজ যদি আমরা ভালোভাবে শিখতে পারি, আশা করি এটার কোনো মানে সমস্যা হবে না। তো এখানে 5টি স্টেপ তোমাকে ফলো করতে হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, লিঙ্কার, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন অ্যান্ড ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের পরিবর্তন। তো এই জিনিসগুলো আমাদের এখন শিখে নিতে হবে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে সবগুলো শিখে ফেলবো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা 3 নাম্বার দিয়ে শুরু করব, যে পার্সনের পরিবর্তন। এটা আসলে কি একটু শিখে নেই আমরা, যে পার্সন এটার পরিবর্তন। পার্সন এর পরিবর্তন। তো তো এটা আসলে আমরা 3টা ধাপে জানবো, যে ফার্স্ট পার্সন থাকলে কি হবে, সেকেন্ড পার্সন থাকলে কি হবে এবং থার্ড পার্সন থাকলে কি হবে। তো ফার্স্ট পার্সন আসলে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে কোনগুলো ফার্স্ট পার্সন হবে। যেমন তোমার আই থাকতে পারে, মি থাকতে পারে, মাই থাকতে পারে, আস থাকতে পারে, এটসেট্রা থাকতে পারে। ওকে, এগুলো থাকলে কি হবে? সেকেন্ড পার্সন থাকলে কি হবে? সেকেন্ড পার্সন, যেমন ইউ, ইওর, এগুলাই তো, তাই না? ওকে, থার্ড পার্সন থাকলে আসলে কি হবে? থার্ড পার্সন থাকলে তো নো সেন্স, এটা তো সবাই পারি আসলে, হি, সি, এগুলো আসলে থার্ড পার্সন। ওকে, তো যেটা কি জন্য আসলে লেখা হলো, থার্ড পার্সন থাকলে পরে আমাদের মনে রাখতে হবে যে নো চেঞ্জ, পার্সনের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পেসের মধ্যে যে পার্সন থাকবে, রিপোর্টেড স্পেসের ভিতরে যে পার্সন থাকবে, পার্সনের নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। ওকে, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? তোমার রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? তোমার সাবজেক্টকে ফলো করবে। আশা করি এটা বুঝছো। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। তো এই লাইনগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আশা করি এগুলা সিম্পল লাইন, তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, এবং থার্ড পার্সন থাকলে কি? নো চেঞ্জ। থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে, যেমন হি সেড টু মি আই এম টিচিং মাই সিস্টার। এক্সাম্পল দেওয়া হলো যে হি সেড টু মি, হি সেড টু মি I am teaching my brother. I'm teaching my brother. আমি আমার ভাইকে পড়াচ্ছি, কন্টিনিউয়াস রয়েছে। ওকে, ওটা তোমার বুঝা না বুঝলে সমস্যা নেই। তো আসলে এটা আসলে কি করব আমরা, এটা কোন সেন্টেন্সে আছে এটা আসলে বুঝতে পারছি যে সাবজেক্টের পরে ভার্ব ছিল,
লাস্টে ফুল স্টপ ছিল, ডেফিনেটলি এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? কারণ সাবজেক্ট ভার্ব লাস্টে ফুল স্টপ থাকলে ওটা কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। দেয়ার থাকলে পরে হতে পারে, দেয়ারের পরে ইজ থাকতে পারে, আর থাকতে পারে, লাস্টে ফুল স্টপ থাকলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ওইটা আলাদা নিয়ম। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার নিয়ম আমার সাথে একটু বলো। প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে। এটা থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো আমরা আসলে পার্সন নিয়ে আলোচনা করতেছি, তো পার্সনটা শেখার চেষ্টা করবো যে ফার্স্ট পার্সন থাকলে, ফার্স্ট পার্সনে আই, মি, মাই, আস এগুলো থাকলে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমি বলছি যে ন্যারেশন পরিবর্তনের 5টি স্টেপ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের সেইড টু পরিবর্তে তোমাকে টোল্ড ব্যবহার করতে হবে, অথবা তুমি সেইড টু ব্যবহার করলেও হবে। তো অবজেক্ট মি ছিল, মি দেওয়া হলো। 2 নম্বরে আমি তোমাকে বলছিলাম লিঙ্কার। তো অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার হিসেবে বসবে দ্যাট বসাইতে হবে। কি বসাইতে হবে? তোমাকে দ্যাট বসাইতে হবে। তো যেটার জন্য আসলে এটা লেখা যে পার্সন, এই যে আইটাকে বলা হবে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ফলো করবে। আইটা চলে আসবে হি এর কাছে, আইটা কার কাছে চলে আসবে? হি এর কাছে, তাহলে হি দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা শিখবো যে এম থাকলে পরে ওয়াজ হবে। এম থাকলে পরে কি হবে? ওয়াজ হবে। এটা আমি তোমাকে পরে শিখিয়ে দেবো। ওকে, টিচিং দেওয়া হলো, টিচিং। এই যে মাইটা আবার পার্সন, মাই থাকলে পরে যেহেতু ফার্স্ট পার্সন হি কে ফলো করবে। হি এর অপোজিট ফর্মটা কি? এই যে হি, হি, হিম, হিজ। তো আবার মায়ের ক্ষেত্রে আমরা জানি যে আই, মি, মাই। তারপরে মাই থাকলে পরে হিজ হবে। মাই থাকলে পরে কি হবে? হিজ ব্রাদার, হিজ ব্রাদার। তো আশা করি এটা বুঝতে পারছো। আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে হি ওয়াজ টিচিং। নিচে তো লেখা বোঝা যাচ্ছে না। ওকে, আচ্ছা অত নিচে লিখবো না এর পরের থেকে। আচ্ছা 3 নম্বর আমরা 2 নম্বর আমরা সেকেন্ড পার্সন একটু দেখবো যে সেকেন্ড পার্সন কি বলে। যে হি সেড টু মি, হি সেড টু মি ইউ আর, এটা হচ্ছে ইউ, ইউ আর মাই ব্রাদার। তো এটার এক্সাম্পলটা কেন নিলাম? কারণ এটা আমরা সেকেন্ড পার্সন নিয়ে পড়বো যে সেকেন্ড পার্সন বলতে ইউ, ইয়োর এগুলো আসলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। এই যে এখানে অবজেক্টকে ফলো করবে। তো দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি ছিল, হি দেওয়া হলো। সেড টু পরিবর্তে আমরা টোল্ড দিয়ে ফেলবো, টোল্ড মি। লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তো ইউ থাকলে পরে মি কে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। তো মি হয়ে যাবে আই, আর থাকলে ওয়াজ হবে, এগুলো আমরা শিখবো। মাই থাকলে হি কে ফলো করে হিজ হবে, হিজ ব্রাদার, বি আর ও টি এস, ইয়ার। আর থার্ড পার্সন থাকলে নো সেন্স, থার্ড পার্সন থাকলে তোমার নো সেন্স। তাহলে হি টোল্ড মি দ্যাট ওয়াজ হিজ ব্রাদার। এটা আশা করি বুঝতে পারছো। সিম্পল, একদম সিম্পল। এখন আমরা পার্সন পরিবর্তনের উপর আমরা টেন্স সম্পর্কে একটু জানবো। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারো। তো আমরা একটি ক্লাসের মাধ্যমে ন্যারেশনটাকে ফুল ডিটেলসে কভার করার চেষ্টা করবো। আশা করি তোমার ক্লাসটি ভালো লাগবে। টেন্সের পরিবর্তন আমরা একটু সহজ শেখার চেষ্টা করবো। টেন্সের পরিবর্তন আমরা টেন্সের পরিবর্তন শর্টকাটে শিখবো আর কি। টেন্সটাকে অন্যভাবে শিখবো। তো আমাদের যেহেতু 2টা অংশ হবে, একটা হবে ডিরেক্ট, আরেকটি অংশ হবে তোমার ইনডিরেক্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট হবে। তো প্রথমে যেগুলো আমাদের জানতে হবে যে অ্যামিজার থাকলে আমরা কি করব। তো আমরা জানি যে অ্যামিজার থাকলে আমরা ওয়াজ ওয়ার হবে, ইনডিরেক্টে কি হবে? ওয়াজ ওয়ার হবে। তো এরপরে আমরা যদি তোমার ওয়াজ ওয়ার থাকলে কি হবে? ওয়াজ ওয়ার থাকলে তোমার হ্যাড বিন হবে, হ্যাড প্লাস ভি3 হবে। ওকে, হ্যাড প্লাস কি হবে? ভি3 হবে। নেক্সট 3 নাম্বার আমরা যেটা জানবো যে তোমার হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ থাকলে তোমার হ্যাড হবে। আচ্ছা, এবার ঝামেলা দেখো, ভার্ব 1 থাকলে আবার কি হবে? ভার্ব 1 থাকলে ভার্ব 2, অ্যান্ড ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3। ওকে, তো এগুলো আমরা পড়লাম। তারপরে তোমার হ্যাড থাকলে আবার কি হবে? হ্যাড থাকলে তো হ্যাডই হবে। আশা করি এগুলো বুঝতেছ। ওকে, এরপরে আমরা যদি থাকে ডু নট বা ডাজেন্ট থাকে, অনেক সময় থাকতে পারে, তাই না? এগুলো থাকলে আমরা ডিডেন্ট বসায় দেব। আচ্ছা, ডিড থাকলে কি করব? ডিড থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম।
ওকে, এই বিষয়গুলো একটু জানতে হবে। ক্যান থাকলে আমরা কি করব? কুড। মে থাকলে মাইট, এটা আসলে ওয়াই। ক্যান মে অথবা তোমার শ্যাল অথবা উইল থাকলে আমরা উড বসায় দেব। আমি সিরিয়াল লিখবো যে ক্যান থাকলে আবার কি দিতে হবে? কুড। মে থাকলে মাইট দিতে হবে। ওকে, শ্যাল থাকলে, শ্যাল বা উইল থাকলে আমরা উড বসায় দেব। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো। যে অ্যামিজার থাকলে পরে তোমাকে কি করতে হবে? আমার সাথে একটু কি করার চেষ্টা করো। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড প্লাস ভি3। হ্যাভাস থাকলে হ্যাড দিতে হবে। ভার্ব ওয়ান থাকলে ভার্ব 2, ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভি3। হ্যাড থাকলে হ্যাড দিতে হবে। ডোন্ট বা ডাজন্ট থাকলে ডিডেন্ট। ডিড থাকলে হ্যাড প্লাস ভি3। ক্যান থাকলে কুড। মে থাকলে মাইট। শ্যাল বা উইল দুইটার পরিবর্তে আমরা উড বসিয়ে দেবো। এটা আসলে ন্যারেশনের ক্ষেত্রে হয় কি, অনেকে টেন্স পড়তে যায় আগে। তুমি টেন্স না পড়ে তুমি শর্টকাট এগুলো মনে রাখো, তাই তো হয়ে যায়, তাই না? তো এটা আসলে আমরা টেন্সের যে বিষয়টা ছিল ওটা কভার করার চেষ্টা করলাম। এরপর আমরা এরপর ডেমনস্ট্রেটিভ যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আশা করি তোমরা এগুলা তুলে নিয়েছো। ওকে, তুলে নিয়ে থাকলে, আচ্ছা, অনেকে বলছো যে, আচ্ছা, যে মাস্ট থাকলে কি দেবো? আচ্ছা, মাস্ট আমরা দিই না। মাস্ট থাকলে আমরা মাস্টও দিতে পারি। এটা আসলে বাধ্যবাধকতা বোঝালে আর কি। মাস্ট বা হ্যাড টু, এটা থাকলে আমরা কি করব? এটা থাকলে মাস্টও দিতে পারি, মাস্ট থাকলে মাস্টও দিতে পারি, অথবা মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু বসিয়ে দিতে পারি। এটা আসলে মানে সিচুয়েশনটা করে করতে হয়। বাধ্যবাধকতা বোঝালে এটা আসলে চেঞ্জটা হবে। ওকে, ওকে। তো এরপরে আমরা জাস্ট ডেমনস্ট্রেটিভ যে ওয়ার্ডটা আছে 5 নম্বরে, যেটা আমি বলছি ওইটা নিয়ে একটু সাইডে কি দেখা যাচ্ছে? ওকে, সাইডে আমরা লিখে ফেলি যে ডেমনস্ট্রেটিভ যে ওয়ার্ডটা ছিল, মানে 5 নম্বরে যে পরিবর্তন করতে হবে, ডিডাব্লিউ বা ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের যে পরিবর্তনটা, সেটা আমরা একটু এখানে শিখে ফেলি। যে ডিরেক্টে কি হবে আর তোমার ইনডিরেক্টে কি হবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। যেমন দিস থাকলে কি দিতে হবে? দিস থাকলে তোমাকে দ্যাট দিতে হবে। আচ্ছা, এই যে দিসের যে দিস থাকলে আবার ডোজ দিতে হবে। হেন্স থাকলে কি দিতে হবে? দেন্স দিতে হবে। এগুলো একটু মুখস্থ করে ফেলবে, আশা করি পারো। নাও থাকলে কি দিতে হবে? দেন। এগো থাকলে কি দিতে হবে বলো? এই লেখাকে বোঝা হচ্ছে? তো লিখছি তো বিফোর। ওকে, তো আমরা জানি যে টুমোরো, এটা মাঝে মাঝে দেখা যায় যে টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে। দ্য ফলোয়িং ডে। ক্লাসটি একদম না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। অথবা অনেকে বলতে পারো দ্য নেক্সট ডে। দ্য নেক্সট ডে। ওকে, তো ইয়েস্টারডে তো গতকাল, তাই না? ইয়েস্টারডে। দ্য প্রিভিয়াস ডে। আবার অনেকে বলতে পারো যে কাম থাকলে গো হয়। এটা আসলে অনেক সময় হয়ে থাকে, এই জন্য দিলাম যে কাম থাকলে গো হয়। দিস থাকলে দ্যাট, হেন্স থাকলে দেন্স। এই তো। আচ্ছা, আরেকটা বিষয় যে টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, দ্যাট ডে। এই যে এগুলো আসলে টাইম রিলেটেড যে কনভার্টার আছে এরকম ভাবে পরিবর্তন করতে হয়। আশা করি এগুলো তোমরা আসলে জানো, কারণ এগুলো ছোটবেলায় পড়ছো তোমরা। তো ঝামেলা হবে না, আশা করি এগুলো তোমাদের ঝামেলা হবে না। বোর্ডটা আসলে কালো লাগছে। ওকে, তাও তো বুঝতে পারলো আশা করি। তো এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে একটু পড়াশোনা করব। এরপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তো এগুলো আসলে সবগুলোই পড়ার চেষ্টা করব আমরা। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেওয়ার চেষ্টা করব। যে যে আমি যে তোমাদের বললাম যে 5টি বিষয়ের পরিবর্তন করতে হবে, সেটা আমরা এখন জানবো। যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আসলে যে সেন্টেন্সগুলো সহজে চেনার উপায়টা একটু জেনে নিই। যে আমরা জানি 5 প্রকার সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে তোমাদের ন্যারেশনটা পড়তে হয়। ওকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলাই যদি আমরা না চিনি তো ন্যারেশনটা কিভাবে পারবো, তাই না? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, and last one exclamatory। তো এক্সক্লেমেটরি, তো সহজে চেনার উপায়। তো এক্সক্লেমেটরি চেনার উপায়, এক্সক্লেমেশন সাইন থাকবে, একটা ওয়ার্ডের পরে থাকতে পারে অথবা লাস্টেও থাকতে পারে। এটা চিনলে আমরা এক্সক্লেমেটরি। অপটেটিভ আসলে কিভাবে চিনবো? মে অথবা লং।
এটা থাকলে পরে সেটা অপটেটিভ ইম্পারেটিভ চেনার উপায়, যেমন তোমার থাকতে পারে ভার্ব দ্বারা শুরু হতে পারে, আশা করি ভার্ব চিনো, লেট দ্বারা শুরু হতে পারে, অথবা তোমার প্লেস বা কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে, প্লেস বা কাইন্ডলি, অথবা তোমার ডু নট দ্বারা শুরু হতে পারে। আমি সবগুলো লিখে দেবো। নেভার দ্বারা শুরু হতে পারে, লাস্টে ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সিনারিওতে কোশ্চেন মার্ক, অ্যাসার্টিভ সিনারিওতে এগুলো সব চিনলে অ্যাসার্টিভ তো এমনি চিনবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো এরপরে আমরা সেন্টেন্স ন্যারেশন এভাবে শিখবো, যে অ্যাসার্টিভ শিখবো, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, তো এক্সক্লেমেটরি, ধারাবাহিকভাবে সবগুলো শিখবো। ক্লাসটি কেমন লেগেছে, পরবর্তী ক্লাসগুলো কি তোমরা চাও, তো সেটা কমেন্টে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে সবাই লাইক করতে পারো। তো সবাইকে এখানেই আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।